গুলোর মধ্যে রেজাল্ট অ্যানালাইসিস হলো টোটাল আপনি যে ডাটা কালেকশন করছেন, কোয়ালিটেটিভ কোয়ান্টিটিভ, ওই ডাটা কালেকশনে আপনি কোয়ালিটেটিভ হলো অবশ্যই থিমেটিক অ্যানালাইসিসের মাধ্যমে যাবেন। আপনি যে অবজেক্টিভ এবং রিসার্চ কোয়েশ্চেনের আন্ডারে কয়েকটা সাব থিম আপনি বাদ করে দেন আপনি অ্যানালাইসিসে যাবেন। আহ সবগুলাকে কোনো উইথাউট এনি সাব থিম না দিয়ে একটাকে একটা প্যারাগ্রাফের মতো করে লিখে লিখে যাওয়াটা খুব একটা ওয়াইজ না। আমাদের আজকের সেশনটা ছিল যে হাউ টু স্ট্রাকচার আর রিসার্চ পেপার, একটা বেসিক ধারণাটা দেওয়া। আপনারা যদি অলরেডি, আপনারা হোপ সবাই, কেউ কেউ ফার্স্ট ইয়ারে পড়তেছেন, কেউ কেউ সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, অনেকে মাস্টার্স উঠে গেছে। তো আপনারা অলরেডি বিভিন্ন কোর্সের এই রিকোয়ার্ড ডকুমেন্ট বা পিডিএফ যেগুলো পড়তে দেওয়া হয়, স্যাররা যেসব পড়তে দেয়, ওখানে দেখবেন হলো যে ওইসব পেপার গুলা, স্টাডি গুলা, যে পিডিএফ গুলো আপনারা পড়েন, যে পেপার গুলো আপনারা পড়েন, দেখা যাবে যে ওখানে দেখবেন যে ওখানে হলো আপনারা একটা নির্দিষ্ট এক্সট্রাকচার দেখতেছেন। ওই পেপারে কখনো অ্যাবস্ট্রাক্ট আছে, কখনো কোথাও কোথাও ইন্ট্রোডাকশন আছে, আবার কোথাও এই ইয়া নেই, ব্যাকগ্রাউন্ড আছে, আবার কোথাও ব্যাকগ্রাউন্ড নেই, কোথাও লিটারেচার রিভিউ আছে। কোনো কোনো পেপারে আপনারা আলাদা করে লিটারেচার রিভিউ দেখতেছেন। তো আহ, আমরা আজকে ওই কোন একটা আপনার যে রিসার্চ পেপার গুলো পড়েন বা কেউ একটু অভিজ্ঞতা আছে রিসার্চ পেপার পড়ার, তো ওভারঅল স্ট্রাকচারাল পেপারের, একটা রিসার্চ পেপারের স্ট্রাকচারটা কেমন হবে বা আউটলাইনটা কেমন হবে ওটা জানার জন্য চেষ্টা করব। আহ, একটা হলো যে একটা থিসিস পেপার, রিসার্চ পেপার, রিসার্চ মনোগ্রাম, অনেক ধরনের নামই বলে। সব সব জায়গায় একটা কমন প্যাটার্ন থাকে, অ্যাবস্ট্রাক্ট থাকে, ইন্ট্রোডাকশন থাকে, দেন হলো রিসার্চ অবজেক্টিভ অ্যান্ড রিসার্চ কোয়েশ্চেন, কেউ কেউ আলাদা করে দেয়, কেউ কেউ একই সাবথিমে দেয়। দেন মেথোলজি থাকে, মেথোলজি ডিপেন্ডস অন হলো আপনি কোন ধরনের মেথোলজি ইউজ করতেছেন। আপনি যদি কোয়ালিটেটিভ মেথোলজিতে যান, সেক্ষেত্রে ওই মেথোলজির ভিতরে আপনি কোয়ালিটি মেথোলজি সম্পর্কে বলবেন। যদি আপনি কোয়ান্টিটিভ মেথোলজিতে যান, সেক্ষেত্রে আপনি কোয়ান্টিটিভ মেথোলজি সম্পর্কে বলবেন। দেন হলো লিটারেচার রিভিউ আসে। লিটারেচার রিভিউ লিটারেচার রিভিউ আবার অনেক পেপার গুলোতে আপনারা লিটারেচার রিভিউ আলাদা করে নাও দেখতে পারে। সেটা বিভিন্ন পেপারে বিভিন্ন, অনেক সময় যেগুলো যেসব জার্নাল আর্টিকেল বিভিন্ন জায়গায় পাবলিশ হয়, ওদের আবার কিছু কিছু জার্নাল আবার নির্দিষ্ট একটা গাইডলাইন থাকে, সেই জন্য আহ, কিছু দেখবেন কিছু বাদ দিচ্ছে, আবার কিছু স্ক্র্যাচ করছে, এরকম অনেকগুলো ইস্যু থাকে দেখবেন আর কি। আবার পেপারের ধরনের উপরে নির্ভর করে আপনি কোন ধরনের পেপার লিখতেছেন, সেটা কি কারেন্ট সিচুয়েশনে নাকি আপনি কোনো থিওরিটাকে, কোনো থিওরিকে ফোকাস করে লিখতেছেন কিনা, ওটাও ম্যাটার করে আর কি। তো দেন হলো আপনার সে হলো যে আপনার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক অ্যান্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। আপনি যখন থিওরি ইউজ করেন তখন হলো সেটাকে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে পড়ে। আপনি যখন কোন একটা কনসেপ্টকে বেসিস করে বা কোন একটা টার্মকে বেসিস করে ইয়া করতে যান, পেপার লিখতে যান, তখন হলো ওটা একটু আবার কোন একটা কনসেপ্টের আন্ডারে পড়ে যায় আর কি। এর বাহিরে আছে তারপর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের পরে আসে হলো আপনার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের পরে আসে হলো আপনার হলো রেজাল্ট অ্যানালিসিস বা ডাটা অ্যানালিসিস। অনেকে ডাটা অ্যানালিসিস বলে, রেজাল্ট ফাইন্ডিং বলে, অনেকে রেজাল্ট অ্যানালিসিস বলে। এর বাহিরে আসে হলো ডিসকাশন পার্টটা। তো যেটা বলতেছিলাম, দেন হলো রেজাল্ট অ্যানালিসিসের পরে আসে হলো ডিসকাশন। ডিসকাশনটা এখন খুব কারেন্টলি খুব অনেক বেশি ইউজ হয়, কিন্তু ক্লাসিক্যাল রিসার্চ পেপার গুলোতে ডিসকাশন পার্টটা খুব কম দেখা যেত আর কি। কারেন্টলি মডার্ন রিসার্চ পেপার গুলোতে বা কারেন্ট সিচুয়েশনে বা বর্তমান ওয়ার্ল্ড লিটারেচারে ওটা ডিসকাশন পার্ট গুলো অনেক বেশি দেখা যায়।
Then conclusion আসে, conclusion is not only about the summary of the total paper. ওটা অনেকটা ডিপেন্ড করে যে ওখানে আপনারা একটু নতুন কিছু আনতে হয়। সো দেন রেফারেন্সেস হলো পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় 22 21 22টা মতো, আরো বেশি মেবি, আরো বেশি আছে রেফারেন্সিং স্টাইল আছে। তবে বাংলাদেশে খুব কমনলি ইউনিভার্সিটি গুলোতে বিভিন্ন থিসিস পেপার করতে গিয়ে না কমনলি ইউজ করা হয় FES 7, APA 7, কিন্তু অন্য অন্য জায়গায় হলো দেখা যায় যে তবে একটা APA 7 একেবারে কমন একটা ক্যাটাগরি বিভিন্ন জায়গায়। এবং এর বাহিরে সেগাও আছে, হার্ভার্ড আছে, অনেকগুলো স্টাইল তারা ফলো করে আর কি। দেন এটা হলো যে জাস্ট কমন আউটলাইন। এখন আসে হলো এই আউটলাইনের আন্ডারে কোথায় কি থাকে। আহ, আহ, এটা একটা এই ধরনের কিছু গ্রাফ আর্ট আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন। আহ, আহ, বিভিন্ন জায়গায় দেখবেন। আর গুগলে সার্চ দিলেও পাবেন। আহ, ওটা হচ্ছে জাস্ট হলো আপনার কোথায় কোন ধরনের লেখা আপনি এখানে দিবেন, ইয়াতে পেপারে কোন ধরনের লেখা বা কত লিমিটেশনে যাবেন, ওটা একটা ইস্যু। আমি মূলত আজকে ফোকাস করবো হলো জার্নাল আর্টিকেল গুলার ক্ষেত্রে। জার্নাল আর্টিকেল গুলাতে ধরেন দেখবেন হলো যে ম্যাক্সিমাম জার্নাল আর্টিকেল গুলোর যে লিমিটেশনটা থাকে ওয়ার্ড লিমিট, টোটাল ওয়ার্ড লিমিট, আপনি এক্সক্লুডিং হলো রিসার্চ এই রেফারেন্সেস এর যে ইয়াটা ওই পার্টটা বাদ দিয়ে যদি আপনি টোটাল ওয়ার্ড লিমিটটা দেখেন, ম্যাক্সিমাম যে লিমিটেশন বা গাইডলাইন গুলো থাকে তাতে হলো 5,000 to 8,000। তবে ম্যাক্সিমাম জার্নালের আবার কিছু কিছু খুব কম পোর্শন পাবেন হলো যে যারা 7,000 to 8,000 পেপার এই ওয়ার্ডে দেখা খুঁজতেছে। আর ম্যাক্সিমাম হলো 6,000 নিচে, আবার 7,000 5,000 বা 2,000 উপরে আর কি, এই ধরনের ক্যাটাগরি গুলো থাকে। বাট ইটস ডিপেন্ডস অন আপনার মেথোলজি, আপনার ফাইন্ডিংস, আপনি কত ওয়ার্ডে লিখবেন, কিভাবে লিখবেন। আপনি যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ইউজ করে লিখতে গেলে সেক্ষেত্রে আপনার এটা বাই ডিফল্ট আপনার 5,000 উপরে হয়ে যায়, 6,000 দিকে চলে যায়। এখানে 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 সেটা আপনি কত ওয়ার্ড রাখবেন, এটা এজ এ অথর আপনার একটা এই স্বাধীনতা থাকে আর কি। আহ এখন আসি হলো একবার স্ট্যান্ডার্ড ভার্সনটা কোথায়। আপনার যখন একটা পেপার যখন আপনি বা জার্নাল আর্টিকেল যখন আপনি আউটলাইন করতে যাবেন টোটাল পেপার লেখার সময়, সেক্ষেত্রে একটা কমন স্ট্যান্ডার্ড হলো যে আমি অ্যাবস্ট্রাক্টটা সবসময় শেষের দিকে লেখা হয়, আমি তবে প্রথম দিকে শুরু করি যেহেতু পেপারের আউটলাইন সম্পর্কে বলতেছি। আহ, এটা হলো যে অ্যাবস্ট্রাক্টের ওয়ার্ড লিমিট সবসময় হতে হয় হলো 250 ওয়ার্ড। 200 থেকে 250 ইজ কমন স্ট্যান্ডার্ড। যদি কিছু কিছু পেপারে আপনারা দেখবেন যে 100 ওয়ার্ডেও খুঁজতেছে অ্যাবস্ট্রাক্টটা। আর কিছু কিছু পেপারে আপনারা দেখবেন যে ওটা নট মোর দেন, খুব কমন হলো যে 150 থেকে 200 250 এইটা হলো 150 থেকে 250 ওয়ার্ডের যে আটা ওটা সবথেকে কমন। আহ কিছু কিছু খুব কম হলো 100 ওয়ার্ড খুঁজে, আর খুব কম হলো আবার 250 ওয়ার্ড বেশি খুঁজে। আহ অ্যাবস্ট্রাক্টে কি কি থাকে? অ্যাবস্ট্রাক্টে হলো এই আপনার কমন কিছু ক্রাইটেরিয়া, যেটা টোটাল পেপারে যে কমন ক্রাইটেরিয়াটা ওটা থাকে আর কি। প্রথমে আপনার ইন্ট্রোডাকশনটা থাকে, আপনার প্রথম দুই ধরনের অ্যাবস্ট্রাক্ট লেখা হয় আর কি। একটা সাবথিম বেস যেটাকে বলে স্ট্রাকচার অ্যাবস্ট্রাক্ট, আপনারা সার্চ দিলে পাবেন স্ট্রাকচার অ্যাবস্ট্রাক্ট কি কি থাকে। অ্যাবস্ট্রাক্টে হলো ইন্ট্রোডাকশন থাকে, আপনার পারপাস থাকে, আপনার রিসার্চের পারপাসটা কি এটা থাকে। দেন হলো মেথোলজি একটা সাবসেকশন থাকে। দেন হলো আপনার টোটাল ফাইন্ডিংসটা কি, আপনার টোটাল পেপারের কি ফাইন্ডিং গুলা ওটা থাকে। দেন হলো আপনার হলো রেজাল্ট অ্যানালিসিস তো ফাইন্ডিংস এর ওখানে। দেন হলো আপনার কনক্লুশন ইজ মিনস হলো আপনি কি সাজেস্ট করতেছেন, আহ কিছু নতুন কি সাজেস্ট করতেছেন, কি রিকমেন্ডেশন আপনি দিচ্ছেন, ওটা হলো কনক্লুশনে থাকে। এটা হলো ওটাই এই টোটাল
লেখাগুলাই আপনার হলো, যদি স্ট্রাকচারালে যান সেম ওয়ার্ড লিমিট, আবার যদি ইয়াতে যান, আপনি যদি আবার আনস্ট্রাকচারে যান, ওটাও ওই একই একই ধরনের কথাগুলাই মূলত আনস্ট্রাকচারে গ্রাফ, প্যারাগ্রাফ আকারে লিখতে হয়। দেন ইন্ট্রোডাকশনটা হলো যে আপনার হলো কারেন্ট সিচুয়েশনটা বা আপনার প্রবলেম অফ দ্য স্টেটমেন্ট, যে আপনি একটা টপিকে কাজ করতেছেন, সেটা হতে পারে জেন্ডার, সেটা হতে পারে সোশ্যাল সেটেলমেন্ট, সেটা হতে পারে পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্স, সেটা হতে পারে ইনফ্লেশন রেট অফ ইন বাংলাদেশ। যে টপিকে কাজ করুন না কেন, ইন্ট্রোডাকশন সবসময় হলো আপনার প্রবলেম অফ দ্য স্টেটমেন্ট, আপনি কেন প্রবলেমটা নিচ্ছেন বা কেন করতে চাচ্ছেন ওই কথাটা থাকে। এবং আহ, এবং ওটার লেখিস কি বলে গ্যাপটা কোথায়, ওটাও আপনাকে, ধরেন সেম টপিকে তো অনেকে লিখছে, কেন আপনি আবার লিখতেছেন, ওটার একটা রিজন বলা লাগে। প্রথমে রিজনে যাওয়ার আগে আপনাকে অবশ্যই প্রথমে একটা কারেন্ট সিচুয়েশনটা সম্পর্কে, ওই প্রবলেমটা সম্পর্কে কারেন্ট কিছু তথ্য আপনাকে দেওয়া লাগে। সেটা অবশ্যই সেটা পরিটা তথ্য, পরিটা লাইন যখন আপনি বিভিন্ন জনের কাছ থেকে নেবেন, সেটা আপনি প্যারাফ্রেজ করে লিখেন বা নিজের মতো করে লিখেন। আপনি তথ্যটা সবসময় অন্যের কাছ থেকে নিয়ে লিখতেছেন, ইন দ্যাট কেস আপনি সবসময় ফলো করবেন যে যেন আপনার পেপারটা, আপনার পরিচয় লাইন যেন যেখান থেকে নিচ্ছেন সেটা যেন আপনি ইনটেক্স সাইটেশন করেন। ইনটেক্স সাইটেশন হলো, আপনি ধরেন কোন একটা পেপার থেকে, সাপোজ আমার একটা পেপার, মিনহাজুর রহমান রিজভির একটা পেপার থেকে আপনি এই একটা লাইন নিছেন, যে বাংলা সাউথ এশিয়াতে ক্লাইমেট চেঞ্জের কারণে, সাউথ এশিয়াতে ক্লাইমেট চেঞ্জের কারণে বাংলাদেশে অনেক বেশি ইনফেক্টেড হচ্ছে, এই ধরনের একটা লাইন আমার পেপার থেকে নিছেন। তো সেটা আপনি নিজের মতো করে সাজাই লিখছেন, এই ডাস্টবিন ম্যাটার, আপনি অবশ্যই আপনি সেক্ষেত্রে ওই যার কাছ থেকে ওই লাইনটা দেখে আপনি নিজের মতো করে সাজাইছেন, ওটাও আপনি সাইটেশন করবেন। যে তথ্যটা, যে পার্সেন্টেজ নাম্বার গুলো আপনি বিভিন্ন রিপোর্ট থেকে নিচ্ছেন বা বিভিন্ন পেপার থেকে নিচ্ছেন, সেটা অবশ্যই আপনি সাইটেশন করবেন। সাইটেশন আসলে হলো জাস্ট চিরসত্য বা কমন ইস্যু আর কি, যেমন বাংলাদেশ সাউথ এশিয়াতে অবস্থিত, বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি, সূর্য পশ্চিম দিকে উঠে, এই ধরনের কমন যে নলেজ গুলা, ওইগুলোর ক্ষেত্রে সাইটেশন প্রয়োজন পড়ে না আর কি। বাট এর বাইরে বাকি সব যেগুলো আপনি যেখান থেকে নিচ্ছেন সবগুলোতে আপনার সাইটেশন প্রয়োজন পড়বে। ইন্ট্রোডাকশন গুলা, আপনি যদি ইন্ট্রোডাকশনে, যদি আপনাকে ডিভিশনটা বলি, ইন্ট্রোডাকশনে সবসময় আপনাকে আহ, আপনি আপনি ট্রাই করবেন যে ইন্ট্রোডাকশনটা যেন কয়েকটা ভাগে ভাগ হয়। প্রথম প্যারাতে আপনি ধরেন ইন্ট্রোডাকশনে ওয়ার্ড লিমিট নট মোর দেন 800। আপনি ইয়ার ক্ষেত্রে যদি চিন্তা করেন যে আর্টিকেল, আর্টিকেলের ক্ষেত্রে চিন্তা করেন বা জানো আর্টিকেলের কথা বলতেছি, তো সেক্ষেত্রে আপনার 800 ওয়ার্ড, 800 ওয়ার্ডের প্রথম দিকে আপনি রাখবেন হলো যে ব্যাকগ্রাউন্ড, মানে কারেন্ট সিচুয়েশন সম্পর্কে। মাঝের দিকে আপনি রাখবেন যে আপনি কেন করতে চাচ্ছেন ওটার, কারেন্ট বিভিন্ন জনে কি কথা বলছে ওটা খুব, মানে যেখানে লিটারেচার রিভিউর একটু পার্ট আপনি ওখানে রাখবেন। সেটা হলো আপনি আহ, বিভিন্ন তিনটা চারটা পেপারের পয়েন্ট, মূল পেপার গুলো পয়েন্ট কেন আপনি করতে চাচ্ছেন এই টপিকে। দেন আপনি ওটার সাথে আপনার স্কোপ অফ ওয়ার্ক বা আপনার যে প্রবলেম, যে একটা প্রবলেম স্টেটমেন্ট বা আপনার যে অবজেক্টিভটা, ওটার সাথে আপনি শেষের দিকে এসে আপনি ওটার সাথে অ্যালাইন করলেন যে এখানে এই গ্যাপটা আছে, তো আমি এই টপিকে এই অবজেক্টিভকে ফোকাস করে এটা করতে চাচ্ছি। ওটা আপনাকে ওইভাবে সাজিয়ে বলতে হয় আর কি। দেন আপনি যদি দেন আসে হলো অবজেক্টিভ এন্ড রিসার্চ কোয়েশ্চেন। অবজেক্টিভ এন্ড রিসার্চ কোয়েশ্চেন সবসময় আপনি অবজেক্টিভ এবং রিসার্চ কোয়েশ্চেন ঠিক করার আগে ট্রাই টু আপনি এনাফ লিটারেচার যেন আপনি পড়েন। আহ, ওই টপিকে যা যা যেখানে যেখানে যে যে টপিকে যে যে রিপোর্ট পেপার পাবলিশ হয়েছে, সবগুলো আপনি ট্রাই করবেন যে যেন কাভার করা হয়। দেন কাভার করে দেন আপনি অবজেক্টিভ এবং রিসার্চ কোয়েশ্চেন ঠিক করবেন। রিসার্চ কোয়েশ্চেন অবজেক্টিভ সবসময় মোর স্পেসিফিক হতে হবে। আপনি একটা বাস টপিকে বাস একটা অবজেক্টিভ ধরে করলে খুব একটা ফায়দা হয় না। সেক্ষেত্রে আপনি আগে লিটারেচার রিভিউ পরে যখন আপনি অবজেক্টিভ এবং রিসার্চ কোয়েশ্চেন ঠিক করতে যাবেন, সবসময় দেখবেন যে আপনার রিসার্চ কোয়েশ্চেন অবজেক্টিভ বাই ডিফল্ট এমনিই আপনার হলো এটা মোর স্পেসিফিক হয়ে যাচ্ছে, কারণ হলো আপনি আগেই রিসার্চ গ্যাপটা আইডেন্টিফাই করে ফেলছেন। রিসার্চ অবজেক্টিভ রিসার্চ কোয়েশ্চেন সবসময় নট মোর দেন, আপনি ট্রাই করবেন যে তিনটার মধ্যে রাখতে। অনেকে পাঁচটা ছয়টা দশটাও লিখে ফেলে,
সো ইটস নট ওয়াইজ। আপনি এই একটা দুইটা দুইটা দুই থেকে তিনটা সবচেয়ে স্ট্যান্ডার্ড ওয়ে আর কি। আর হলো বিশেষ কোয়েশ্চেন আপনি এত বেশি লিখে তো আপনি সবগুলা কোয়েশ্চেনের উত্তর কিন্তু এই 8,000 ওয়ার্ডে খুব অল্প সময়ে আপনি কভার করতে পারবেন না। তো সেই জন্য স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন রিসার্চ কোয়েশ্চেনের একটা যে স্ট্যান্ডার্ডটা ধরা হয় সেটা হলো যে আপনার আপনি যা করতে চাচ্ছেন সেটা সেই কথাগুলো আপনি দুইটা অবজেক্টিভ বা দুইটা রিসার্চ কোয়েশ্চেন বা তিনটা অবজেক্টিভ তিনটা রিসার্চ কোয়েশ্চেনের মধ্যে নিয়ে আসবেন। ম্যাথোলজিতে মেথোলজিটা হলো ডিপেন্ড করে যে আপনার রিসার্চ অবজেক্টিভ, আপনার রিসার্চ কোয়েশ্চেনের ধরনটা কেমন। আপনি যদি যে চান যে আপনি এক্সপ্লোর করবেন কোন একটা কারণ জানতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে কোয়ান্টিটিতে যেতে হয়। আপনি আবার কারণের পাশাপাশি আপনি আবার চেইনটা দেখতে চাচ্ছেন, কত পার্সেন্টেজ মানুষজন ওদিকে যাচ্ছে, কত পার্সেন্টেজ মানুষজনের ওই ধরনের বিহেভিয়ার আছে, কত পার্সেন্টেজ মানুষজন করাপশনে লিপ্ত হচ্ছে। এই ধরনের ট্রেন বা পার্সেন্টেজ বা নাম্বার আপনি যখন জানতে চাইবেন, তখন আপনাকে কোয়ান্টিটিভে যেতে হচ্ছে। আপনি যদি আবার দুইটাকে মিস করতে চাচ্ছেন, আপনি জানতে চাচ্ছেন যে আপনি চেইনটা কেমন আছে, করাপশন রেটটা কেমন আছে, ওটা দেখতে চাচ্ছেন, পাশাপাশি আপনি তার কারণটাও জানতে চাচ্ছেন যে কেন করাপশন হচ্ছে, কেন মানুষজনের বিহেভিয়ার এইরকম, কেন স্টুডেন্ট পলিটিক্সে মানুষজন এখন পলিটিক্যাল হয়ে যাচ্ছে। এই ধরনের কারণগুলো যখন জানতে চাইবেন, তখন আপনাকে কোয়ান্টিটিভ ও কোয়ালিটেটিভ চুজ করতে হবে, একসাথে করতে হবে। তখন একসাথে যখন করতে যান, ওটাকে আবার আপনাকে মিক্স মেথড বলা হয় আর কি। মেথোলজি যখন লিখতে যাবেন, আপনি যখন মেথোলজি লিখতে যাবেন তখন ট্রাই করবেন যে যত সাবটিমে ভাগ করা যায়। ধরেন আপনি আপনি যত ডিটেলে বলতে পারবেন আপনার মেথোলজি পার্টটা, তখন ওটা আরো মোর অথেন্টিক হয় আর কি। যে আপনি কাদের কাছে ডাটা কালেকশন করছেন, আহ এজ লিমিটটা কত, আপনি কতটা স্যাম্পল নিচ্ছেন, সেটা সার্ভে ক্ষেত্রে কোয়ান্টিটিভ ক্ষেত্রে আপনি স্যাম্পল সাইজটা কত, আপনি কোয়ালিটিভ ক্ষেত্রে আপনি কি কি টুলস ইউজ করছেন, সেটা কেআই কি ফর্মেল ইন্টারভিউ করছেন, নাকি এফজিডি করছেন, নাকি ইনডেপথ ইন্টারভিউ করছেন, নাকি কেস স্টাডি করছেন, নাম্বারটা কত, আপনি কিভাবে করতে স্যাম্পলিংটা ধরনটা কি, আপনি সার্ভে যখন করতে গেছেন আপনি সার্ভে স্যাম্পলিংটা কেমন, আপনার কোয়ালিটিভ যখন করতে গেছে আপনার স্যাম্পলিং ধরনটা কেমন, দেন আপনি ডাটা কালেকশন কিভাবে করছেন, আপনি ফিল্ডে গেছেন, আপনি ডাটা কালেকশনের কোয়ালিটি কিভাবে এনশিওর করছেন, ডাটা অ্যানালিসিস কিভাবে করছেন। এইভাবে এবং আপনার আপনার ডাটা কালেকশনের যে লিমিটেশনটা বা এথিক্যাল কনসিডারেশনটা আপনি কিভাবে এনশিওর করছেন, যত যত ডিটেলে লিখবেন, আপনার আহ, আপনার রিসার্চের কোয়ালিটি তত ইমপ্রুভ হয় আর কি। এখন সাধারণত আমরা ইনিশিয়ালি যারা নতুন আসে পেপার লিখতে জার্নালে, তখন তারা বাংলাদেশের ক্ষেত্রে, অন্যান্য দেশে আমি তো এজ এ রিভিউয়ারও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করছি, বিভিন্ন জার্নালে। তো বাংলাদেশি বাহিরে যারা যারা ও অন্য দেশ থেকে বিভিন্ন পেপার রিভিউ আমার কাছে আসে, ওদের ওই সেগমেন্টটা থাকে যে ওরা ডিটেলে লিখে। কিন্তু বাংলাদেশিদের একটা কমন প্যাটার্ন থাকে, যারা এক পেজে এক প্যারার ভিতরে বা একটা ওয়ান পেজের ভিতরে কোনো সাবথিম না দিয়ে একটা একটা প্যারাগ্রাফ লিখে দিয়ে ওই মেথোলজি পার্টটা খুব তাড়াতাড়ি শেষ করে দিয়ে লিখেছে। ফলে ওটা আর আপনি কেন করছেন, কিভাবে করছেন, আপনার টোটাল পেপারের ইয়াটাই নির্ভর করে মেথোলজিতে, কোয়ালিটিটা নির্ভর করে মেথোলজিতে। তো ওটা আপনি ওটা যে আপনি যদি খুব সতর্কভাবে লিখেন, খুব ডিটেলে লিখেন, তাহলে আপনার পেপারের কোয়ালিটি অনেক বেশি বাড়ে আর কি। লিটারেচার রিভিউ। আচ্ছা, ওয়ার্ড লিমিট আপনি 600 ওয়ার্ড, 700 ওয়ার্ডও লিখতে পারেন। আহ দেন লিটারেচার রিভিউ জার্নাল পেপার গুলোর ক্ষেত্রে আপনি যদি জার্নালে পাবলিশ করতে চান, আপনি কখনো 1500 ওয়ার্ডের বেশি লিখতে যাবেন না। এক আহ সবচেয়ে স্ট্যান্ডার্ড হলো 1200 ওয়ার্ডের নিচে রাখা, 1000 ওয়ার্ড থেকে 1200 ওয়ার্ড। আর হলো লিটারেচার রিভিউ সবসময় আপনার অবজেক্টিভ এবং কোয়েশ্চেন যেটা, ওটার সাথে অ্যালাইন করে। পাশাপাশি লিটারেচার যে লিটারেচার গুলো আপনি কালেক্ট করতেছেন, অবশ্যই ট্রাই করবেন যে সবগুলা প্রথমে আপনি যদি আপনার যে টপিকটা আপনি ধরছেন সেখানে যদি এনাফ লিটারেচার থাকে, এনাফ একটা ইয়ার থাকে, সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন যে যেটা যে যে পেপার গুলা খুব একেবারে ওয়েল নোন পেপার গুলাতে ওয়েল নোন জার্নালে পাবলিশ হয়েছে,
স্কোপাস ইন্ডেক্স সবচেয়ে কমন একেবারে টপ ক্যাটাগরি। আপনি যদি ক্যাটাগরি 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 করে স্কোপাস ইন্ডেক্স প্রথম ক্যাটাগরিতে রাখবেন, দেন ডুয়েজ ইন্ডেক্স তারপর ক্যাটাগরিতে রাখবেন, দেন হলো বিভিন্ন 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 অর্গানাইজেশনের রিপোর্ট, এগুলো স্কোপাস ইন্ডেক্সের সেম ক্যাটাগরিতে রাখতে পারেন। দেন হলো আপনার হলো আসে হলো ইউনিভার্সিটি লেভেলে এই তিনটা ক্যাটাগরি বা বিভিন্ন, প্রথমে তিনটা ক্যাটাগরি আপনি চুজ করতে পারেন। যদি আপনার টপিকে যদি আনাপ লিটারেচার যদি না থাকে, খুব কম লিটারেচার আপনি পাচ্ছেন, আপনি টপিকটা একেবারে নতুন, কোনো কেউ টাচ করে নাই ওই টপিকে, ইন দ্যাট কেস আপনি যাই পান লিটারেচার যাই পান সেগুলো আপনি অ্যালাইন করতে পারেন। এবং যদি এমন হয়েছে যে আপনি 10টার বাইরে লিটারেচারই পাচ্ছেন না, ইন দ্যাট কেস আপনি ওই লিটারেচার অভাবের কারণে আপনি এডিটোরিয়াল নিউজ পেপার এডিটোরিয়াল দিকে নির্ভর হতে পারেন। বাট নিউজ পেপার এডিটোরিয়াল সবসময় ধরা হয় যে সেটার ম্যাথোলজিক্যাল এবং আহ, এই ব্যাপারে রিসার্চ রিসার্চের ক্ষেত্রে ওটা খুব উইক একটা সাইটেশন ধরা হয় আর কি। সেজন্য সাধারণত কারেন্ট সিচুয়েশন অ্যানালাইসিস বা ইন্ট্রোডাকশনের লেটেস্ট এই কারেন্ট এই কি বলে নিউজপেপার এডিটোরিয়াল ইউজ করা হয় কমনলি, বাট লিটারেচার রিভিউ ওটা কমনলি ইউজ করা হয় না, এক্সেপ্ট আপনার যদি অ্যানাপ লিটারেচার না থাকে। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ডিপেন্ড করে যে আপনি আহ, যেটা বলছিলাম লিটারেচার রিভিউ সবসময় ট্রাই করবেন যে আপনার ওইটা লেখার যেন ফ্লোটা ঠিক থাকে। আপনি একটা প্যারা লিখছেন, সেই প্যারার সাথে পরের প্যারা যেন মিল থাকে, একটা লাইন লিখতেছেন সেই লাইনের সাথে পরের লাইনের যেন মিল থাকে, ওটা সবসময় নজরে রাখবেন যে যেন আপনার লাইন গুলা যেন বিচ্যুত না হয়, আপনার একটা প্যারার সাথে আরেকটা প্যারা বিচ্যুত না হয়। থার্ডলি হলো যে আপনার লিটারেচার রিভিউ লিখতে গেলে আপনি অবশ্যই যে এখান থেকে যে ফাইন্ডিংস গুলো আপনি মোর ফোকাস করতেছেন, ওই ওই ফাইন্ডিংস গুলো অবশ্যই আপনি নিজের ভাষায় লিখলেও অবশ্যই আপনি আহ ইয়া করবেন আর কি, সাইটেশন ইনশিওর করবেন, সাইটেশন মার্জ ইনশিওর করবেন। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে হলো আপনার থিওরিটিক্যাল বা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে সবসময় ওটা সবসময় আপনি যদি কোনো থিওরির বেসিস আপনার রিসার্চ পেপারটা দেখতে চান, ইন দ্যাট কেস আপনাকে অবশ্যই আহ ওই থিওরিটাকে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে হয়। বা আপনি কোন একটা কনসেপ্টকে বা কোনো কারেন্ট কনসেপ্টকে আপনি যখন কারেন্ট কনসেপ্টে ফোকাস করে, সাপোজ আমি পলিটিক্যাল সেটেলমেন্ট টাইপের যে কনসেপ্ট গুলো আছে ওটা অনেকটা থিওরি আবার কনসেপ্ট, তো এই ধরনের যে কনসেপ্ট গুলো আপনি নিয়ে কাজ করতে চাচ্ছেন, ইন দ্যাট কেস আপনার ওই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা আলাদা করে লেখা লাগে। বাট এর বাইরে আপনার খুব একটা প্রয়োজন পড়ে না। বাট আপনি যদি পার্সোনালাইজ অত চান সেক্ষেত্রে আপনি অবশ্যই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক অ্যাড করতে পারেন। এবং থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে ওয়ার্ড লিমিট সবসময় 700 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে থাকে জার্নাল পার্টিগুলোর মধ্যে। রেজাল্ট অ্যানালাইসিস হলো টোটাল আপনি যে ডাটা কালেকশন করছেন, কোয়ালিটেটিভ কোয়ান্টিটিভ, ওই ডাটা কালেকশনে আপনি কোয়ালিটেটিভ হলো অবশ্যই থিমেটিক অ্যানালাইসিসের মাধ্যমে যাবেন। আপনি যে অবজেক্টিভ এবং রিসার্চ কোয়েশ্চেনের আন্ডারে কয়েকটা সাব টিম আপনি বাদ করে দেন আপনি অ্যানালাইসিসে যাবেন। আহ সবগুলাকে কোনো উঠাউঠা এনি সাবটিম না দিয়ে একটাকে একটা প্যারাগ্রাফের মতো করে লিখে লিখে যাওয়াটা খুব একটা ওয়াইস না অ্যানালিসিসে। আপনি ট্রাই করবেন যে ওটাকে যেন কয়েকটা সাবটিম আপনার অবজেক্টিভ এবং রিসার্চ কোয়েশ্চেনের বেসিসে কয়েকটা সাবটিমের ভিতরে লেখার চেষ্টা করা। অ্যানালাইসিস অ্যানালাইসিস কি থাকবে সেটা তো আপনারা জানেনই। অ্যানালাইসিস আপনি যা পান, যে ডাটাগুলো আপনি পাইছেন ওটার একটা অ্যানালাইসিস আপনি আপনার অবজেক্টিভের সাথে অ্যালাইন করে লিখবেন। কোয়ালিটেটিভ অ্যানালাইসিস এর ক্ষেত্রে অবশ্যই আপনি কোটেশন ইউজ করেন, কোটেশনে একটা স্টেটমেন্ট দিলেন, দেন ওই স্টেটমেন্টের পাশাপাশি আপনি যে ইন্টারভিউ গুলো নিয়েছেন ওই ইন্টারভিউর একটা কোটেশন, পার্টিসিপেন্টের একটা কোটেশন, ওই স্টেটমেন্টে ওর ফাইন্ডিংস এর বেসিসে ওই ধরনের কোটেশন আপনি ইউজ করার চেষ্টা করবেন। ওটা হলে সবচেয়ে সাউন্ড এবং স্ট্যান্ডার্ড ওয়ে আর কি। ডাটা অ্যানালাইসিসের কখনো ওটার আপনি 2000 ওয়ার্ডের মধ্যে রাখার চেষ্টা করেন। আরো যত শর্ট করা যায় 1500 ওয়ার্ড, 1500 ওয়ার্ড স্ট্যান্ডার্ড। কারণ হলো আপনার যেহেতু 6000 ওয়ার্ড একটা লিমিট থাকে আপনার পেপারে, সেক্ষেত্রে আপনি ওইভাবে ইয়ে করবেন আর কি। তবে ডাটা অ্যানালাইসিস যেন 6000 ওই 2000 ওয়ার্ড বা 1500 ওয়ার্ডে লিখেন, যেটাই লিখেন আপনার আপনি ট্রাই করবেন যে যেন ওটা মোর অ্যালাইন থাকে আর কি আপনার পেপারের সাথে। ডিসকাশন হলো যে আপনার পার্ট অফ হলো আপনার পেপারে যে ফাইন্ডিংসটা আপনি লিটারেচার রিভিউ এই অ্যানালিসিসে পাইছেন,
এবং লিটারেচার রিভিউতে যে আগের পেপার গুলা যে পয়েন্ট গুলো আপনি লিটারেচার রিভিউতে অ্যালাইন করছেন, কথা বলছেন, তো আপনার নতুন ফাইন্ডিংসটা কি? ওটাকে 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 সাধারণত আপনার আর্গুমেন্টিভ একটা অ্যানালাইসিস আপনাকে করতে হয়, যে যে আপনি এই পাইছেন এটা এই আগের পেপার গুলোর সাথে এটা সিমিলার, নতুন আপনি এই পাইছেন। এবং সেখানে শেষের দিকে ডিসকাশনের শেষের প্যারা গুলোতে আপনি অনেকে আহ ইয়া অপশন, নতুন রিসার্চ, এখানে এই টপিকে নতুন রিসার্চের অপশন পেতে বা আপনার পেপারের লিমিটেশন পেতে ওটাও নিশ্চয়ই ডিসকাশন, আবার নতুন কেউ কেউ আবার রিকমেন্ডেশনও মেনশন করে ডিসকাশন পার্টের শেষের প্যারায়। তো ওটা আপনি কমনলি যেখানে যেখানে দেখবেন, তো কমনলি দেখবেন যে সবগুলাই আপনার হলো 700 ওয়ার্ড, 800 ওয়ার্ড, নট মোর দেন দ্যাট। কনক্লুশন হলো যে আপনার হলো, যেটা বললাম, কনক্লুশন হলো আপনার টোটাল পেপারের একটা সামারি, নট এজ এ সামারি, ইট ক্যান বি অলসো। এখানে হলো তোমার এখানে একটা নতুন কিছু থাকা লাগে। আপনি নতুন কি সাজেস্ট করতেছেন, অনেক সময় কেউ কেউ রেকমেন্ডেশন অ্যাড করে, কেউ কেউ এই এই টপিকে ফিউচার কি ধরনের স্টাডি করা যায় ওটা অ্যাড করে, বা নতুন কিছু একটা, যেটা নতুন কিছু বলতে ইটস নট মিন যে আপনার অবজেক্টিভের বাইরে এসে কথা বলবে। আপনাকে অবশ্যই ওই ভিতরে থাকা লাগে, বাট ওটা যেন আহ, বোঝা যায় যে আপনি একটা, নট একটা খুব সামারি লেখা, ওটা একটা খুব একটা ওয়াইজ ডিসিশন না কনক্লুশনে। সবচেয়ে কমনলি ইউজ করা হয় যে আপনি একটা রিকমেন্ডেশন অ্যাড করা হয়, আপনার লিমিটেশন অ্যাড করা হয়, যদি আপনি যদি ডিসকাশন লিমিটেশন আলাদা করে অ্যাড না করে, দেন হলো আপনার হলো আপনার টপিকে নতুন করে কি ধরনের স্টাডি করা যায় এটাও add করা হয়। টোটাল এই কনক্লুশনটা সবসময় দেখা হয় যে আপনার হলো আহ 300 ওয়ার্ড, 300 ওয়ার্ড ইজ এনাফ। এ হলো টোটাল আউটলাইনের ব্যাপার। আমরাও ওয়ার্ড লিমিটের শেষের দিকে, মিটিং এর শেষের দিকে আপনি কোথায় কোথায় ইয়া খুঁজতে পারেন, জার্নাল জার্নাল খুঁজতে পারেন। যেটা বলছিলাম স্কোপস ইন্ডেক্স, স্কোপস ইন্ডেক্স এর আপনার হলো যেগুলো টপ পাবলিকেশন, আপনি যদি গুগলে সার্চ দেন যে টপ জার্নাল পাবলিকেশন সাইট, এভাবে সার্চ দিলে আপনি অনেকগুলা জার্নাল পাবলিকেশন সাইট পাবেন। সেখানে সবচেয়ে ভালো ওয়েলি, পেজ, স্পাইনজার, সাইনজারেট, এলসেভিয়ার, ডিএজে, গুগল স্কলারে গিয়ে আপনি সাধারণত সার্চ করবেন যে কোথায় কি পাওয়া যায়। আহ, এগুলো তো আপনারা কমনলি জানেন। যখন আপনি কোনো পেপার যখন ডাউনলোড করতে পারতেছেন না, রেস্ট্রিক্টেড পেপার, আপনারা সাইহাবে যাবেন, সাইহাবে সার্চ দিবেন যে সাইহাব সম্পর্কে কিভাবে ওখান থেকে ডাউনলোড করতে হয়। ইউটিউবে অনেক ভিডিও পাবেন, ওখান থেকে একটা ভিডিও দেখে নিয়ে দেন হলো খুব ইজিলি বুঝতে পারবেন ও কেন কিভাবে ডাউনলোড করা যায়। তবে আপনি 90%, 80% পেপার এখানে পেয়ে যাবেন। আহ জ্যাট লাইব্রেরি অফ জেনেসিস হলো একটা বুকের স্টোর, ফ্রি, অনেকগুলো ফ্রি বই আপনি এখানে পাবেন। সর্বশেষ হলো রাইটিং টিপস। আপনি যখন জার্নাল পেপার লিখতে যাচ্ছেন, তখন হলো আপনি সবসময় ট্রাই করবেন যে যেন একটা খুব আহ, অনেক বেশি জার্গন ইউজ করতে যায় না, যেটা আপনি সাধারণ ভাষায় যেভাবে লিখতে কথা বলেন ওই ভাষায় সুন্দর ইংরেজিতে লেখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আহ, এবং ট্রাই করবেন যে আপনার সেন্টেন্স মেকিংটা ঠিক আছে কিনা, আপনার ফ্লোটা ঠিক আছে কিনা, একটা একটা সেন্টেন্স উপর একটা সেন্টেন্স, একটা প্যারাগ্রাফ উপর একটা প্যারাগ্রাফ, ওটা ঠিক আছে কিনা ওটা ট্রাই করবেন। দেন কনক্লুশনে আপনার ইন্টেক্সট সাইটেশনে যা যা লিখছেন, আহ, ওই লেখাগুলাই মূলত আপনি কনক্লুশন অ্যাড করবেন। এবং সরি, রেফারেন্সিং অ্যাড করবেন। ইন্টারসাইটেশনে যে কথা, যে রেফারেন্স গুলো অ্যাড করছেন ওটাই মূলত রেফারেন্সিং পার্টে, ওই কথা, ওই লেখকদের ওই পেপারে রেফারেন্সিংটা ওইভাবে যাবে। রেফারেন্সিং এর ধরনটা অনেক ভিন্ন হয়, সেটা ডিপেন্ড করে যে আপনার জার্নালের গাইডলাইনের উপর। সবচেয়ে কমনলি এপিএ। তবে আপনারা যখন জার্নাল সাবমিশনে যাবেন অবশ্যই অথর গাইডলাইন নামে একটা সেকশন থাকে ওই ওইটা জার্নালে, ওটা একটু পরে দেখবেন ভালো করে। এবং ওখানে হলো আপনার ইয়া থাকে আর কি, যে ওখানে মেনশন করা থাকে আপনি কোন ধরনের জার্নাল আর্টিকেল বা কোন ধরনের রেফারেন্স আপনি ফলো করবেন। আমরা শেষের দিকে আমি একটু জানতে চাইবো যে আমরা কি নতুন মিটিং লিংকে যাব কিনা।
যদি মনে করেন যে না, আমরা নতুন মিটিং লিঙ্কে যাওয়ার প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমরা 2 মিনিটের মধ্যে শেষ করে দেবো। কোয়েশ্চেন, আপনার কারো কোয়েশ্চেন যদি হ্যান্ড রাইজ করতে পারে, সেক্ষেত্রে বুঝতে পারবো যে আমাদের নতুন মিটিং লিঙ্কে যাওয়ার প্রয়োজন আছে কেন। হ্যান্ড রাইজ যদি করবেন তাহলে আমি নতুন, বেশি হলে নতুন মিটিং লিঙ্কে যাবো, না হলে শেষ করে দেবো। আমাদের খুব খুব কুইকলি করা লাগবে, আমাদের গিয়ে মতো সময় আছে। আর খুব আপনাদের কাছে ক্লিয়ার সবকিছু। আমি জাস্ট হলো সামারি যেটা শেষের দিকে যেটা বলতে চাচ্ছি, সেটা হলো যে আপনি যখন নতুন একটা টপিকে করতে যাবেন, ট্রাই করবেন যে আপনার পেপারটা নতুন যেন হয়। আপনি পেপারটা যখন করতে যাচ্ছেন, ট্রাই করবেন যে যেন আপনি লিখতে যাওয়ার আগে ভালো করে গুলো করতেছেন। এবং আহ, আপনার যখন ডাটা কালেকশন করতে যাবেন, ট্রাই করবেন যে আপনি যেন কি ওই ডাটা কালেকশন গুলো অবশ্যই অথেন্টিক হয় এবং এথিক্যাল কনসিডারেশন ঠিক মতো মেনটেন করেন। এবং সর্বশেষ যেটা বলতে চাচ্ছি, খুব একটা স্ট্রং জার্গন ইউজ করার প্রয়োজন নাই। আহ এই আর কি। আহ, আমাদের মিটিং ও মিনিটও শেষ। আমি ডিটি এবং ডিএস এর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আমরা আজকের মতো এখানে শেষ করব। আসসালামু আলাইকুম।